সপ্তাহে শনি ও মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8টা মানেই স্টোরি ইনে ভূতের গল্প। স্টোরি ইনের 18তম এপিসোডে সবাইকে স্বাগত। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার আমি আসি আপনাদের মাঝে আমার গল্প নিয়ে। আমার গল্প শোনার পর যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকন অল করে রাখুন। ও আরেকটা কথা, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি আরও এক ভয়ঙ্কর ভূতের গল্প। গল্প পাঠে আমি প্রকাশ, অন্যান্য চরিত্রে তিতলি ও পপি। আজকের গল্প রুম নাম্বার 221। মন্দির চাতালে আমরা সবাই চলে আসলেও আমাদের পরেশ খুড়োর এখনো দেখা নেই। এর মধ্যে সকলের একবার করে চা খাওয়া হয়ে গেল, কিন্তু খুড়ো এখনো এলো না। আমরা ভাবলাম আজ বোধহয় খুড়ো আর আসবে না। আমরা উঠতে যাচ্ছি, ঠিক তখনই দেখি খুড়ো এদিকেই আসছে। খুড়ো এসে একগাল হাসি দিয়ে বললেন, আজ একটু দেরি হয়ে গেল তাই তো? আসলে হয়েছে কি, এখানে আসবো বলে বাড়ি থেকে বেরিয়েছি, ঠিক তখন তোমাদের খুড়ি দোকান থেকে কয়েকটা জিনিস আনতে বলল, তাই একটু দেরি হয়ে গেল আর কি। তোমরা সবাই বসো। তা বাবা কৃষ্ণ, আমাদের এখানে কয়েক কাপ চা দিয়ে যাও তো। কৃষ্ণদা চা দিয়ে গেলেন। চায়ে চুমুক দিয়ে খুড়ো বললেন, চাটা আজ খাসা বানিয়েছে কৃষ্ণ। এবার তিনি গল্প বলা শুরু করলেন। কলকাতার একটি হোটেলের গল্প আজ তোমাদের শোনাবো। হোটেলটির নাম অনন্যা। নামের সঙ্গে হোটেলটির বেশ মিল ছিল। যেমন সুন্দর ঘরগুলি, তেমন সেখানের খাবার ও কর্মচারীদের ব্যবহার। বাইরে থেকে কেউ কলকাতায় এলে ওই হোটেলটির খোঁজই আগে করত, এমনই নাম ডাক ছিল হোটেলটির। কিন্তু একদিন ওই হোটেলে ঘটল এক অঘটন। হোটেলের রুম নাম্বার 221-এ পাওয়া গেল একটি মেয়ের মৃতদেহ। হোটেলের খাতায় মেয়েটির নাম লিজা নামে নথিভুক্ত করা ছিল। মেয়েটি যে কিভাবে মারা গেল তা কেউ বলতে পারল না। পুলিশ এলো, হোটেলের সবাইকে জিজ্ঞাসাবাদ করে ডায়েরিতে কেস লিখে ডেড বডি নিয়ে চলে গেল। এরপর হোটেলের ওই রুমে ঘটতে থাকলো নানা ভয়ানক ঘটনা। ওই ঘরে কেউ রাতে থাকলে পরের দিন সকালে হয় তাকে অজ্ঞান, না হয় মৃত অবস্থায় পাওয়া যেত। হোটেলের এই ঘটনা আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। শেষে এমন হলো, এত ভালো হোটেল সত্ত্বেও কোনো গেস্ট আর আসতো না। এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল। হোটেল মালিক ঠিক করলেন এই হোটেল তিনি আর রাখবেন না। এর মধ্যে কৃষ্ণদা আবারও এক পোস্ত চা দিয়ে গেলেন। খুড়ো চা খেতে খেতে বললেন, বুঝলে বাবা সকলরা, এই চা আর তোমাদের টানে সন্ধ্যা হলে আর ঘরে মন টেকে না। এই নিয়ে তোমাদের খুড়ির সঙ্গেও মাঝে মাঝে
কথা কাটাকাটি হয়, তবে আমাকে আটকাতে পারেনি। এই কথা বলে সুন্দর একটা মিষ্টি হাসি দিয়ে তিনি আবার গল্প শুরু করলেন। এর মধ্যে বিশ্বকাপ ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচ পড়ল আমাদের এই কলকাতায়। সারা শহরে সেদিন লোকে লোকারণ্য। কলকাতার প্রায় সব হোটেলগুলি মানুষে পরিপূর্ণ। এমনকি অনন্যা হোটেলেও কোনো ঘর খালি নেই। খালি আছে শুধুমাত্র রুম নাম্বার 221। এই দিন ওই হোটেলে যেন দেবদূতের মতো সুন্দর বলিষ্ঠ একটি ছেলে এলো। এক রাতের জন্য একটি ঘর নেবে তাই। হোটেলের কর্মচারীরা বলল, আমাদের কোনো ঘর খালি নেই, শুধু মাত্র একটি ঘর আছে, কিন্তু সেটি দেওয়া যাবে না। এই ছেলেটির নাম রাজেশ। আর হ্যাঁ, ওকে কেন দেবদূত বললাম সেটা তোমরা গল্প শুনতে শুনতে বুঝতে পারবে। রাজেশ এবার বলল, কেন ঘরটি দেওয়া যাবে না? কি আছে ওই ঘরটায়? কর্মচারীরা বলল, না, দেওয়া যাবে না, মালিকের নিষেধ আছে। রাজেশ ও নাছর সে বলল, তাহলে তোমাদের মালিককেই ডাকো। অনেক দিন খোঁজার পর হোটেলটি পেয়েছি, রুমটা আমার লাগবেই। রিসেপশনে কথা কাটাকাটির আওয়াজ শুনে হোটেল মালিক এগিয়ে এলেন। তিনি বললেন, কি ব্যাপার, এত গন্ডগোল হচ্ছে কেন? কর্মচারীরা রাজেশকে দেখিয়ে বললেন, দেখুন না স্যার, এই ভদ্রলোককে আমরা বলছি যে ঘরটি খালি আছে সেটি দেওয়া যাবে না, উনি শুনতেই চাইছেন না। হোটেল মালিকও কর্মচারীদের সাথে একমত হয়ে বললেন, না স্যার, ওরা ঠিক কথাই বলেছে। ওই ঘর ভাড়া দিয়ে আমরা নতুন করে কাউকে বিপদের মধ্যে ফেলতে পারবো না। রাজেশ গম্ভীর মুখে বলল, আপনারা যে ঘরটি ভাড়া দিতে চাইছেন না সেটি রুম নাম্বার 221, কি তাই তো? একটি অচেনা যুবক ছেলের মুখে ওই অভিশপ্ত রুমের কথা শুনে হোটেল মালিক ও কর্মচারীরা চমকে অবাক হয়ে রাজেশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। রাজেশ বলল, দিন, ঘরের চাবিটা দিন, তাতে আপনাদেরই ভালো হবে। হোটেল মালিক মন্ত্রমুগ্ধের মতো ঘরের চাবিটা রাজেশের হাতে দিয়ে মনে মনে বললেন, হে ভগবান, ছেলেটিকে রক্ষা করো তুমি। রাজেশ ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করল। ঘরে ঢুকে সে দেখল অনেক দিন এই ঘরে কেউ আসেনি। ঘরের চারিদিকে মাকড়সার জাল, আরশোলা, টিকটিকি, যাকে বলে পোড়ো ঘর আর কি। রাজেশ নিজের হাতে ঘরটা ও বিছানা ভালো করে পরিষ্কার করে ফেলল। এই সকল কাজ করতে করতে প্রায় রাত 10টা বেজে গেল। সে এবার বিছানায় ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল। তার ঘুম আসবে আসবে এমন সময় তার মনে হলো কেউ তাকে দেখছে। সে চোখ খুলল, দেখল কিছুই নেই। যদিও রাজেশ তৈরি হয়েই এসেছিল, তবুও তার একটু ভয় ভয় করছিল। সে আবারও চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলো। এবার সে পরিষ্কার শুনতে পেল কেউ যেন ভীষণ রাগে ভয়ঙ্করভাবে সাপের মতো ফোঁস ফোঁস করছে। রাজেশ এবার বিছানার উপর উঠে বসল এবং ঘরের চারিদিকে তাকিয়ে দেখার চেষ্টা করল।
জানলার ফাঁক দিয়ে যে হালকা আলো পড়ছে, সেই আলোয় সে দেখল একটি মহিলা, যার পরনে সাদা কাপড়, মুখটা সাদা ফ্যাকাশে, চোখ দুটি কালো কুচকুচে। সে রাজেশের দিকে ভীষণ রেগে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে এখনই তাকে গিলে খেয়ে নেবে। রাজেশ এবার সত্যিই একটু ভয় পেয়ে গেল, কিন্তু মনে সাহস এনে সে বলল, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না তোমার, কারণ আমি তোমাকে চিনি, জানি। এবার সেই মহিলা আত্মাটি রেগে বলল, আমাকে চিনিস মানে? কে তুই? রাজেশ বলল, হ্যাঁ আমি তোমাকে চিনি। তুমি লিজা গাঙ্গুলি, অজয় গাঙ্গুলির স্ত্রী, আর রাজেশ গাঙ্গুলির মা তুমি। অচেনা একটি ছেলের মুখে নিজের স্বামী ও সন্তানের নাম শুনে মহিলা আত্মাটি থমকে ঘরের দেয়াল ধরে বসে পড়ল। তার রেগে যাওয়া মুখখানি কেমন শান্ত হয়ে গেল, চোখের আগুন বদলে গেল জলে। এবার রাজেশ বলতে লাগলো, আমায় চিনতে পারলে না মা? আমি তোমার রাজেশ, সেই রাজেশ যাকে মাত্র 6 বছর বয়সে একা ফেলে চলে এসেছিলে। একবারও ভাবনি ওই ছোট্ট ছেলেটা তার মাকে ছেড়ে কিভাবে বাঁচবে। রাজেশ বলে চলল, বাবাও আর নেই। বেঁচে থাকতে কতবার তোমার কথা জিজ্ঞাসা করেছি, কিন্তু সে কোনো উত্তর সেই সময় দেয়নি। মারা যাওয়ার সময় এই হোটেলের নাম ও রুম নাম্বারটা বলে যায়, কিন্তু ঠিকানাটা দেবার আগেই সব শেষ হয়ে যায়। আমি 2 বছর ধরে পাগলের মতো এই হোটেলটি খুঁজে বেড়াচ্ছি, অবশেষে আজ পেলাম। তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। এই সময় লিজার আত্মা অঝরে কেঁদেই চলেছে। রাজেশ বলল, সেদিন কেন তুমি আমাকে ও বাবাকে ছেড়ে চলে এসেছিলে? আচ্ছা, বাবার কথা নয় বাদই দিলাম, কিন্তু আমি কি দোষ করেছিলাম? কেন আমাকে পুরো শৈশব মা হারা হয়ে কাটাতে হলো? বলো মা, উত্তর দাও। আত্মারূপী রাজেশের মা কোনো উত্তর না দিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে। রাজেশ বলে, ছোটবেলায় যখন স্কুলে যেতাম, ছুটির পর বন্ধুদের মায়েরা সকলে দাঁড়িয়ে থাকতো তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমার জন্যও থাকতো আমাদের বাড়ির কাজের মাসি। তোমার উপর ভীষণ রাগ হতো, কান্না দুঃখ বুকের মধ্যে মোচড় দিয়ে উঠত, কিন্তু ওই ছোট্টবেলায়ও বাবার কথা ভেবে চুপচাপ থাকতাম। এর কোনো উত্তর আছে কি তোমার কাছে? এবার আত্মারূপী রাজেশের মা কাঁদতে কাঁদতে বলে উঠল, চুপ কর বাবা, চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না। আমি পাপ করেছিলাম সেদিন এক শয়তান লম্পটের কথা বিশ্বাস করে। আমি ভীষণ ভুল করেছিলাম, তাই তো তার শাস্তি আমি এখনও পেয়ে চলেছি। এই বদ্ধ ঘরে বন্দি হয়ে আছি। এবার রাজেশ বলে, তোমাকে মুক্ত করতেই তো আমি এখানে এসেছি। এবার আত্মাটি বলে ওঠে, চাই না আমি মুক্তি। আমার পাপের ফল আমি এভাবেই ভোগ করতে চাই। রাজেশ বলে, তুমি আমার সঙ্গে যাই করো না কেন, তুমি তো আমার মা। মায়ের মুক্তির ব্যবস্থা তার ছেলেকেই করতে হয়। এই কথা বলে রাজেশ তার ব্যাগ থেকে একটি শিব পার্বতীর মূর্তি বের করে এবং মেঝেতে আসন পেতে পুজো শুরু করে। রাজেশ দেখতে পায় আত্মাটি পরম সুখে রাজেশকে দেখছে। রাজেশের দু চোখ জলে ভরে ওঠে। জলে ভরা ঝাপসা চোখে সে দেখতে পায় ওই আত্মার দেহ থেকে একটি আলোর বিন্দু এসে মিশে যাচ্ছে ওই শিব পার্বতী মায়ের পায়ে।
বাইরে পাখির ডাক শোনা যায়। জানলা দিয়ে আলো এসে ঘরটাকে কানায় কানায় ভরিয়ে দেয়। রাজেশ ব্যাগটা পিঠে নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং সে দেখতে পায় দরজার সামনে হোটেলের মালিক, কর্মচারীরা ভয়ে ভয়ে রাজেশের দিকে তাকিয়ে আছে। হোটেল মালিক বলে, আজ 15 বছর হলো এই ঘরে যে রাত কাটায় সে হয় মারা যায়, না হয় অজ্ঞান হয়ে পড়ে থাকে, কিন্তু আপনি কিভাবে, কি করে বেঁচে আছেন? রাজেশ বলল, সে অনেক কথা, তবে এইটুকু বলবো, ওই ঘরে আর কেউ কখনো মারা যাবে না। হোটেল মালিক বললেন, কে আপনি? দেবদূতের মতো এসে আমার হোটেলটিকে সাপমুক্ত করে দিয়ে গেলেন। হোটেলের বাইরের দিকে যেতে যেতে রাজেশ বলল, ওই 221 নাম্বার রুমে যে মহিলা আত্মহত্যা করে মারা গেছিলেন, আমি তার একমাত্র সন্তান। হোটেল মালিক ও কর্মচারীরা রাজেশের দিকে তাকিয়ে রইল। রাজেশ আস্তে আস্তে হেঁটে চলল সামনের দিকে। গল্প শেষ করে খুড়ো বলল, আজ অনেক রাত হয়ে গেল, বাড়ি গিয়ে আজ নিশ্চয়ই তোমাদের খুড়ির কাছে কথা শুনতে হবে। এই কথা বলে পরেশ খুড়ো রওনা দিলেন তার বাড়ির দিকে।